হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এসএসসি জিডির জন্য যে জিকে ক্লাসগুলো করছিলাম সেই জিকে ক্লাসের আজ আমাদের হচ্ছে 10 নাম্বার ক্লাস। এখানে আমরা করছি 2024 সালে যে এসএসসি জিডি পরীক্ষা হয়েছে তার প্রত্যেকটা শিফটের জিকে প্রশ্নোত্তরগুলো করছি। আজ আমরা করব 22/2/2024 সালে যে পরীক্ষা হয়েছিল তার সেকেন্ড শিফটে যে 20টা প্রশ্ন এসেছিল সেই 20টা প্রশ্ন আলোচনা করব, তো অবশ্যই মন দিয়ে দেখবে। এর আগে আমরা করেছি 2022-23 সালের সম্পূর্ণ জিকেটা কমপ্লিট করেছি, 2021 সালের সম্পূর্ণ জিকে কমপ্লিট করেছি। সেগুলো না দেখে থাকলে আমাদের চ্যানেলে পেয়ে যাবে, প্রত্যেকে দেখে নিও। আমাদের একটা ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখানে যদি জয়েন করতে চাও তাহলে অবশ্যই জয়েন করো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল, প্রত্যেকে জয়েন করে যাও, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে। চলে যাব আজকের প্রথম প্রশ্নের দিকে। কি আছে দেখো, প্রত্যেকে মন দিয়ে প্রত্যেকটা প্রশ্ন দেখবে। আজ বেশি ডিটেলস যাব না, ঠিক আছে? আমি কয়েকদিন ধরেই বাইরে রয়েছি, সেই জন্য তোমাদের নিয়মিত ক্লাস করাতে পারছি না। আমার স্টুডিওতে নেই, বাইরে আছি, তাই তোমাদের আমি কিন্তু আমার ফেস দেখাতেও পারছি না, এইভাবেই ভিডিও করছি, ঠিক আছে? বর্তমানে আমার কাছে ক্যামেরা নেই, তো সেই জন্যই বেশি ডিটেলস যাচ্ছি না, প্রশ্ন বলবো, উত্তর বলবো, ঠিক আছে? চলো, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা বিএনএসএস, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 ফৌজদারি কার্যবিধি প্রতিস্থাপনের লক্ষ্যে ড্যাশ দ্বারা প্রবর্তিত হয়েছিল। 2023 সালের একটা কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে প্রশ্ন দিয়েছে, তো বর্তমানে যদিও এটা আর ইম্পর্টেন্ট নয়, উত্তর হয়ে যাবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বা হোম মিনিস্টার অমিত শাহ। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস 2023 ফৌজদারি কার্যবিধি প্রতিস্থাপনের লক্ষ্যে অমিত শাহ দ্বারা এই আইনটা এটা প্রবর্তিত হয়েছিল, ঠিক আছে? এটা অমিত শাহ করেছিলেন, তো এখন আর এটার দরকার নেই, স্কিপ করতে পারো প্রত্যেকে এই প্রশ্নটা। 2 নম্বর প্রশ্নটা দেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন আছে একটা। নিম্নলিখিত ব্যক্তিত্বদের সাথে তাদের সংশ্লিষ্ট বাদ্যযন্ত্রের সাথে মিলিত করুন, মানে কোন ব্যক্তি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। দেখো, এই যে প্রশ্নগুলো দিয়ে দেয় না, এখানে তিনটে করে ম্যাচ করতে বলেছে, তো এইগুলো কিন্তু একটু সময় সাপেক্ষ, সময় নেবে এই ধরনের প্রশ্নগুলো করতে। আর আজকের শিফটটাতে 4-5টা প্রশ্ন এই ধরনের আছে, বা স্টেটমেন্ট কনক্লুশন স্টেটমেন্ট দেওয়া আছে, কোন স্টেটমেন্টটা ঠিক, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রত্যেকটা শিফটেই তোমাদের থাকবে। এমনও কিছু শিফট থাকবে যেখানে 3টে 4টে 5টা পর্যন্ত এই ধরনের প্রশ্ন থাকবে। তো দেখো, এস বালাচন্দর, অনুষ্কা শঙ্কর, কিষান মহারাজ, এখানে আছে তবলা, বীণা, সেতার, কোনটাকে কিসের সাথে যুক্ত, ঠিক আছে? চলো দেখবো আমরা। প্রথমেই দেখছি এস বালাচন্দর কিসের সঙ্গে যুক্ত? তিনি হচ্ছেন তবলা, বীণা নাকি সেতার? তো তিনি সেতারের সঙ্গে যুক্ত, তাহলে এখানে হবে এ। অনুষ্কা শঙ্কর, আমরা প্রত্যেকেই জানি অনুষ্কা শঙ্কর কিসের সঙ্গে যুক্ত হবেন, যেহেতু পণ্ডিত রবিশঙ্করের মেয়ে অনুষ্কা শঙ্কর, তো পণ্ডিত রবিশঙ্কর সেতারের সঙ্গে যুক্ত, অনুষ্কা শঙ্কর কিন্তু সেতারের সঙ্গে যুক্ত। আর এদিকে তবলা হচ্ছেন কিষান মহারাজ, তবলার সঙ্গে যুক্ত। তাহলে কি দাঁড়ালো এখানে? A2B3C1, দেখবো কোথায় আছে A2B3C1, A2B3C1, অপশন ডিতে দেখো A2B3C1, তাহলে এটা কারেক্ট। এইভাবে খুঁজে উত্তর করতে হবে। এটা স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন পেলাম, প্রথমে একটা কারেন্ট অ্যাফেয়ার্স করলাম, তারপর স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন পেলাম। 3 নম্বর প্রশ্ন আছে, 2011 সালে প্রাপ্তবয়স্ক 15+, প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট কাদের বলা হচ্ছে? 15+ যারা তাদেরকে। পুরুষদের সাক্ষরতার হার ড্যাশের বিপরীতে নারী এত %, অর্থাৎ 15+ মহিলাদের, 15+ মেয়েদের সাক্ষরতার হার ছিল 59.3, সেখানে 15+ পুরুষদের বা ছেলেদের সাক্ষরতার হার কত 2011 সালের সেন্সাস অনুযায়ী? কারেক্ট আনসার হবে 78.8%। যে আমরা সেন্সাস মানে কি বুঝি, যে লোক সংখ্যা কত, কোন রাজ্যের লোক সংখ্যা কত, কোন রাজ্যের জনঘনত্ব বেশি, কোথায় কম, কোথায় সাক্ষরতা বেশি, কোথায় কম, সেগুলোর বাইরেও কিন্তু আমাদের অনেক গভীর বা ডিটেলসে পড়তে হবে, কারণ 2011 সালে সেন্সাস হয়েছে, তারপর কিন্তু আর সেন্সাস হয়নি। আর এত রকমের প্রশ্ন আছে একটা সেন্সাস থেকে, তোমরা কিন্তু যদি এই শিফটগুলো শেষ করো, 2021 সালের প্রত্যেকটা শিফট, 2022-23 সালের শিফট, 2024 সালের শিফট শেষ করলে বুঝতে পারবে যে একটা সেন্সাস থেকে কত রকমের প্রশ্ন হতে পারে, ঠিক আছে? তো এই পিডিএফগুলো যদি তোমরা নিতে চাও, আমাদের সঙ্গে তোমরা নিতে পারবে সম্পূর্ণ বাংলা ভাষাতে। এই যে নাম্বার আছে, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তোমরা যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে, প্রসেস বলে দেবো, কীভাবে পেমেন্ট করতে হবে সব কিছু বলে দেবো, কত পেমেন্ট করতে হবে এবং কীভাবে পিডিএফ পাবে সব কিছু বলে দেবো। 4 নম্বর, ড্যাশ ভারতীয় নৃত্যে পারফরমেন্স বা গবেষণায় শ্রেষ্ঠত্ব এবং কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ দেওয়া হয়।
কোন পুরস্কার, এখানে বলা হচ্ছে যে ট্রান্সলেট করার সময় একটু গন্ডগোল হয়েছে। এখানে বলা হচ্ছে যে কোন পুরস্কারটা ভারতীয় নৃত্যে পারফরমেন্স করার জন্য, গবেষণা করার জন্য, শ্রেষ্ঠত্ব এবং কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়। কারেক্ট আনসার হবে মনোরমা ঠক্কর পুরস্কার। কি পুরস্কার? মনোরমা ঠক্কর পুরস্কার। তো লাস্ট পর্যন্ত দেখো মন দিয়ে, আর ক্লাস ভালো লাগলে প্রত্যেকে একটা লাইক করে দাও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর নিজেরাও করার চেষ্টা করো। লাস্টে বলবে কতগুলো ঠিক হচ্ছে। 5 নম্বর, রাজ্যসভার কতজন সদস্য পরোক্ষভাবে নির্বাচিত এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি? রাজ্যসভায় কতজন সদস্য বলছে পরোক্ষভাবে নির্বাচিত হন এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব করেন? তো লোকসভায় আমরা জানি টোটাল মেম্বার হতে পারে, ম্যাক্সিমাম লোকসভায় মেম্বার হতে পারে 552, রাজ্যসভায় ম্যাক্সিমাম মেম্বার হতে পারে আমরা জানি 250। এই রাজ্যসভার মেম্বাররাও কিন্তু আমাদের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব করে। তো বর্তমানে রাজ্যসভার মেম্বার হচ্ছে রাজ্যসভায় যে 250টা মেম্বার, তার মধ্যে পরোক্ষভাবে নির্বাচিত হয়ে থাকেন 238 জন। 238 জন পরোক্ষভাবে নির্বাচিত হয়, তার সঙ্গে 12 জন রাষ্ট্রপতি দ্বারা 10 জন রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ করা হয় এবং 2 জন অ্যাংলো ইন্ডিয়ান থাকেন। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখবো আমরা 6 নাম্বার, কোন রাজ্যের মন্ত্রিসভা 2023 সালের অক্টোবরে আবুয়া আবাস যোজনা একটি আবাসন প্রকল্প অনুমোদন করেছে? কোন রাজ্যের মন্ত্রিসভা? এটাও দরকার নেই, এই প্রশ্নটাও স্কিপ করতে পারো, এটাও 2000 তখনের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। আবুয়া আবাস যোজনা, এই যে আবাস যোজনাটা, এটা কোন রাজ্য করেছিল? কারেক্ট আনসার হবে ঝাড়খণ্ড। আমাদের যেমন বাংলার আবাস যোজনা, তেমনি এখানে আবুয়া আবাস যোজনা ঝাড়খণ্ড করেছিল। এটা দরকার নেই, আর স্কিপ করতে পারো। 7 নাম্বার, যে কোনো টেনিস খেলায় যে কোনো খেলা 0-0 এ শুরু হয়। যে কোনো খেলায় ধরো 0-0 থেকেই শুরু হচ্ছে, টেনিস খেলাও 0-0 থেকে শুরু হয় এবং টেনিসের 0 পয়েন্টকে ড্যাশ বলা হয়। টেনিস খেলার যে 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টকে বলা হয় লাভ, LOVE, লাভ। 8 নাম্বার প্রশ্নে চলে যাব আমরা, মন্দা বা রেসেশন যাকে বলা হয়, এবং হতাশার বা ডিপ্রেশন, রেসেশন এবং ডিপ্রেশন, ইকোনমিক্সের ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ওয়ার্ডগুলো বেশি জেনে রাখতে হবে। আর যদি না বুঝতে পারো তখন কিন্তু পরীক্ষার সময় ইংলিশটা একবার চেক করে নিও। রেসেশন এবং ডিপ্রেশনের সময় যে বেকারত্ব ঘটে তাকে আমরা কী ধরনের বেকারত্ব বলবো? বেকারত্ব অনেক রকমের হয়ে থাকে, ছদ্মবেশী বা ডিসগুইসড বেকারত্ব, ডিসগুইসড আনএমপ্লয়মেন্ট হয়ে থাকে, চক্রাকার বেকারত্ব বা সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট, মৌসুমি বেকারত্ব বা যাকে বলা হয় সিজনাল বেকারত্ব। তো এটা যে মন্দা এবং হতাশার সময় যে বেকারত্ব, এটা কি ধরনের বেকারত্ব? এটা হচ্ছে সাইক্লিক্যাল বা চক্রাকার বেকারত্ব। মন্দাটা বিভিন্ন সময় মন্দা দেখা দেয় এটা, আর বিভিন্ন সময় এটা আবর্তিত হতে থাকে, কিছু সময় পরপর মন্দা দেখা দেয়। তো মন্দার সময় যে বেকারত্ব হয়ে থাকে সেটা হচ্ছে সাইক্লিক্যাল বা চক্রাকার বেকারত্ব। আর দেখবে অনেক সময় প্রশ্ন থাকে যে গ্রামাঞ্চলে যে ধরনের বেকারত্ব হয়ে থাকে, তো গ্রামাঞ্চলের বেকারত্বগুলো কী রকমের বেকারত্ব? তো এই ধরনের হচ্ছে ডিসগুইসড অ্যান্ড আনএমপ্লয়মেন্ট হয়ে থাকে। আর সিজনাল বেকারত্ব কোনগুলো? যে সময় দেখবে ধরো সবজি বা শাকসবজির চাষবাস নেই, বা ধরো কৃষি কাজ হচ্ছে না, সেই সময়গুলোতে সিজনাল বেকারত্ব হয়ে থাকে। 9, নিম্নের কে জুন 2023 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন জুন 2023 সালে। কে হবে? স্বামীনাথন জানকী রামন জুন 2023 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন। মনে রাখবে, রিজার্ভ ব্যাঙ্কের একজন গভর্নর থাকেন, একজন গভর্নর সঙ্গে 4 জন ডেপুটি গভর্নর থাকেন। বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস। রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠা হয়েছিল 1935 সালে, এর জাতীয়করণ বা ন্যাশনালাইজেশন করা হয়েছিল 1949 সালে। রিজার্ভ ব্যাঙ্কের প্রথম যদি গভর্নর বলা হয় তখন হবে অসবর্ন স্মিথ প্রথম গভর্নর। প্রথম ভারতীয় গভর্নর বলা হলে CD দেশমুখ হচ্ছেন প্রথম ভারতীয় গভর্নর। বর্তমান গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস। এগুলো জেনে রাখতে হবে রিজার্ভ ব্যাঙ্ক সম্পর্কে। 10 নম্বর হচ্ছে, ভারতের সবুজ বিপ্লব সম্পর্কে নিচের কোনটি সঠিক? দেখো, এমন একটা শিফট দেখাতে পারবে না যেখানে সবুজ বিপ্লব এবং 5 ইয়ার প্ল্যান থেকে প্রশ্ন নেই। তো সবুজ বিপ্লব থেকে আবার প্রশ্ন দিয়েছে। সবুজ বিপ্লবের সময় ঐতিহ্যবাহী কৃষি থেকে মনোকালচারে স্থানান্তরিত হওয়ার ফলে ক্ষুদ্র কৃষকদের উপর নেতিবাচক প্রভাব পড়ে। এটা একদমই ঠিক আছে।
যে আমাদের ঐতিহ্যবাহী কৃষি মানে প্রথাগত যে কৃষি ব্যবস্থা আছে সেই কৃষি ব্যবস্থা থেকে যখন অন্য একটা সিস্টেমে যাচ্ছে তখন যে ক্ষুদ্র কৃষক তাদের উপর একটা প্রভাব পড়ছে। ঠিকই আছে। সবুজ বিপ্লবের অন্যতম প্রভাব হলো কৃষিতে অতিরিক্ত পুঁজিকরণ করা হচ্ছে কৃষিতে, অর্থাৎ ক্যাপিটালাইজেশনের পরিমাণটা বাড়ানো হচ্ছে, এটাও একটা প্রভাব। তাহলে দুটোই ঠিক আছে, কিন্তু 1 এবং 2 দুটোই ঠিক। তাহলে সবুজ বিপ্লব থেকে কত রকমের প্রশ্ন থাকতে পারে দেখে নাও। ঠিক আছে, 11 নম্বর প্রশ্ন চলে যাব আমরা। আমি এসএসসি এমটিএস পরীক্ষার জন্য কিন্তু এক একটা টপিক ধরে 5 ইয়ার প্ল্যানের একটা টপিক ধরবো, গ্রিন রিভলিউশনের একটা টপিক ধরে এগুলো কমপ্লিট করাবো। সময়ের মৌলিক একক কী? সময়ের একক আমরা প্রত্যেকেই জানি, সেকেন্ড। এই যে সেকেন্ড এস, এটাই হচ্ছে সময়ের মৌলিক একক। 12 নম্বর, আচ্ছা একটা হোমওয়ার্ক দিতে ভুলে গেলাম তোমাদের। হোমওয়ার্ক আমি দিলাম আজকে যে ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ফাদার অফ কি বলবো, ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন, ভারতের সবুজ বিপ্লবের জনক। 12 নম্বর, টাকা সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিটি পড়ুন, বা মানি সম্পর্কে, টাকা সম্পর্কে কোনটা ঠিক? টাকা অ্যাকাউন্টের সুবিধাজনক একক হিসেবেই কাজ করে, সমস্ত পণ্য এবং পরিষেবার মূল্য আর্থিক ইউনিটে প্রকাশ করা যেতে পারে। কোনটা ঠিক? দেখো, সমস্ত পণ্য এবং পরিষেবার মূল্য, যে আমাদের যে গুডস এবং সার্ভিস, তার যে ভ্যালু, মূল্য আর্থিক ইউনিটে প্রকাশ করা যেতে পারে একমাত্র টাকার বিনিময়ে। কার কত মূল্য সেটা আমরা টাকার বিনিময়েই যেটা আর্থিক ইউনিটে প্রকাশ করতে পারবো, এটা ঠিক আছে। টাকা অ্যাকাউন্টের সুবিধাজনক একক হিসেবেও কাজ করে, এটাও ঠিক আছে। তাহলে কারেক্ট আনসার 1 এবং 2 দুটোই ঠিক। 13 নম্বর প্রশ্নে আমরা চলে যাব, কি আছে দেখব। নিম্নের কোন শাস্ত্রীয় নৃত্যটি অন্ধ্রপ্রদেশের সঙ্গে যুক্ত? অন্ধ্রপ্রদেশের সঙ্গে যুক্ত কোনটি? সাত্রিয়া। চলো এক এক করে আমি বলে দিচ্ছি। সাত্রিয়া হচ্ছে আসাম, ভারতনাট্যম তামিলনাড়ু, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, কত্থক হচ্ছে নর্থ ইন্ডিয়া। তাহলে কারেক্ট আনসার কি হবে? কুচিপুড়ি ইজ দ্য কারেক্ট আনসার। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের সঙ্গে যুক্ত। 13 নম্বর, কুচিপুড়ি ইজ দ্য কারেক্ট আনসার। 14 নম্বর প্রশ্নে যাব। টিপু সুলতান কত সালে মহীশূরের শাসক হয়েছিলেন? টিপু সুলতান, কারেক্ট হচ্ছে টিপু সুলতান 1782 সালে মহীশূরের শাসক হয়েছিলেন, 1782 সালে। 15 হচ্ছে, ভারতের কোন রাজ্যের নংক্রম উৎসব পালিত হয়? নংক্রম উৎসবটার নাম হচ্ছে নংক্রেম উৎসব। উৎসবটার নাম কি? নংক্রেম উৎসব। এটা মেঘালয়ের একটা উৎসবের নাম। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, মেঘালয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ক্লাবগুলি আই লিগ 2023-24 খেলবে? আই লিগ 2023-24 খেলা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কোন খেলা খেলবে বলা হচ্ছে। তো এটা পরীক্ষাটা যেহেতু ঠিক আছে, এটা আর ইম্পর্টেন্ট নয়। প্রশ্নটা যদি পরীক্ষায় থাকো তাহলে বলবে যে কোন কোন দল অংশগ্রহণ করেছিল। কারেক্ট আনসার হবে এই যে মোহামেডান স্পোর্টিং ক্লাব আই লিগ 2023-24 অংশগ্রহণ করেছিল। 17 হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যগুলো বর্ণনা করা হয়েছে? তো বারবার আমি তোমাদের বলেছি মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস, এটা পার্ট 3-তে আছে। আর্টিকেল হচ্ছে 13 থেকে 32, আর মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিজ এটা হচ্ছে পার্ট 4A এর আর্টিকেল 51A। এখানে মৌলিক কর্তব্যগুলো আছে। তাহলে পার্ট 4A এর আর্টিকেল 51A-তে আমাদের 11টি মৌলিক কর্তব্য আছে। 18 দেখো, ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে কোনটা ঠিক বলতে হবে। চলো পড়ে দেখা যাক কী কী আছে। 10ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষে ভারত দ্রুততম বর্ধনশীল অর্থনীতির একটি হিসাবে আবির্ভূত হয়েছিল। 10ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উন্নয়নের কয়েকটি মূল সূচকের জন্য পর্যবেক্ষণযোগ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। কোনটা ঠিক বলতে হবে? কী হবে কারেক্ট আনসার? বলছে 10ম যে 10th 5 ইয়ার প্ল্যান শেষে ভারত দ্রুততম বর্ধনশীল অর্থনীতির একটি হিসেবে আবির্ভূত হয়েছিল, এটাও ঠিক আছে। আর এই 2 নম্বরটা এটাও ঠিক আছে। তাহলে 1 এবং 2 দুটোই ঠিক। তাহলে দেখো 5 ইয়ার প্ল্যান এবং 5 ইয়ার প্ল্যান, তারপর হচ্ছে গ্রিন রেভলিউশন আর সেন্সাস, এই 3টা টপিক তো আমাদের এমনভাবে পড়তে হবে যে এখান থেকে একটা
একটাও প্রশ্ন যেন বাদ না যায়, ঠিক আছে? তাহলে এটার কারেক্ট আনসার হলো 1 এবং 2 দুটোই। 1951 সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল। 19 হচ্ছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইতিহাস থেকে প্রশ্ন দেখলাম আমরা, দুটো প্রশ্ন পেলাম ইতিহাস থেকে। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহাপদ্মানন্দ হবে না, অশোক হবে না, চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। 20 হচ্ছে নভেম্বর 2023-এ সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে কোন দুটি দল ফাইনাল খেলেছিল? সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে কোন দুটি দল ফাইনাল খেলেছিল? কারেক্ট আনসার হয়ে যাবে পাঞ্জাব এবং বরোদা। পাঞ্জাব এবং বরোদা এই দুটি দল, পাঞ্জাব এবং বরোদা এই দুটি দল সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে ফাইনাল খেলেছিল। আরেকটা এখানে হোমওয়ার্ক দেব যে সৈয়দ মোস্তাক আলী ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত, তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাবে প্রত্যেকের কাছে কমেন্টের আশা করছি আমি। আর নতুন হয়ে থাকলে চ্যানেল প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো চ্যানেলটাকে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।